নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর পদার্থের প্রকৃতি। তো পদার্থের প্রকৃতি সম্বন্ধে তোমাদের আগেই প্রথম দিন আমি একটা ক্লাস করিয়েছি। সেখানে পদার্থের প্রকৃতির বিষয়ে, পদার্থের যে বিভিন্ন অবস্থা, পদার্থ কাকে বলে, পদার্থের যে বিভিন্ন অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয় এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে অবস্থার পরিবর্তন, সেইগুলো নিয়ে আলোচনা আমি করেছি। তো আজকে যেখান থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের ধর্ম। তো এই ধর্ম, পদার্থের ধর্ম বিষয়টা কি? তো পদার্থের ধর্ম বিষয়টা যদি খুব সহজ করে বলতে যাই, যে ধর্ম বিষয়টা মানুষ সমস্ত বিষয়ের ক্ষেত্রেই কীরকম ধর্মটা, পদার্থের ধর্মটা, যে যার সাহায্যে যে কোনো একটা মানুষকে অপর একটা মানুষের থেকে, অপর একটা জিনিস, কোনো একটা পদার্থকে অপর একটা পদার্থের থেকে আলাদা করে চেনা যায়। যেমন কঠিন পদার্থের কিছু নির্দিষ্ট নিজস্ব ধর্ম আছে, সেরকমই তরল পদার্থেরও কিছু নিজস্ব ধর্ম আছে এবং গ্যাসীয় পদার্থেরও নিজস্ব কিছু ধর্ম আছে। এবং ধর্ম না বলে এগুলোকে কিছু গুণ বা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো একে অপরের থেকে আলাদা। এই যে প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, এইটাকেই বলা হচ্ছে পদার্থের ধর্ম। তাহলে পদার্থের ধর্মের সংজ্ঞা কী বলছে না, প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু বিশেষ গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। কিছু গুণ বা বৈশিষ্ট্য রয়েছে যার সাহায্যে এক পদার্থ থেকে অন্য পদার্থকে অন্য পদার্থের থেকে আলাদা করা যায়, তাকেই আমরা বলছি পদার্থের ধর্ম। অর্থাৎ প্রত্যেক পদার্থেরই কিছু নির্দিষ্ট কিছু বিশেষ গুণ বা বৈশিষ্ট্য রয়েছে যার সাহায্যে আমরা এক পদার্থকে অন্য পদার্থের থেকে আলাদা করতে পারি, আলাদা করা যায়। এই যে গুণ বা বৈশিষ্ট্য, এই গুণ বা বৈশিষ্ট্যকেই বলা হচ্ছে পদার্থের ধর্ম। তাহলে পদার্থের ধর্ম জিনিসটা কি না, প্রত্যেক পদার্থের ক্ষেত্রেই নিজস্ব কিছু গুণ বা বৈশিষ্ট্য রয়েছে যার সাহায্যে এক পদার্থ থেকে অন্য পদার্থকে সেটাকে আলাদা করা যায়। এই যে গুণ বা বৈশিষ্ট্য, যে একটা পদার্থ থেকে অপর একটা পদার্থকে খুব সহজেই আমরা আলাদা করতে পারছি, এই যে গুণ বা বৈশিষ্ট্য, এই গুণ বা বৈশিষ্ট্যকেই বলা হচ্ছে পদার্থের ধর্ম। এবার পদার্থের এই ধর্মটা রয়েছে, এটাকে দুভাগে ভাগ করা যায়। পদার্থের ধর্ম হচ্ছে দু প্রকার। সেগুলো কি কি? একটা হচ্ছে ভৌত ধর্ম, আরেকটা হচ্ছে রাসায়নিক ধর্ম। তাহলে পদার্থের নিজস্ব কিছু গুণ বা বৈশিষ্ট্য রয়েছে যার সাহায্যে এক পদার্থ থেকে অন্য পদার্থের সাহায্যে আলাদা করা যায়। এই যে গুণ বা বৈশিষ্ট্যগুলো রয়েছে তাকেই বলা হচ্ছে পদার্থের ধর্ম। তো পদার্থের ধর্মগুলোকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। তো এবার আসি আমরা যে ভৌত ধর্ম জিনিসটা, সেই জায়গাটায় যে ভৌত ধর্ম কী। তো ভৌত ধর্ম জিনিসটা কি না, পদার্থের কিছু বৈশিষ্ট্য বা গুণ, পদার্থের কিছু বৈশিষ্ট্য বা গুণ, যেমন ভৌত অবস্থা,
ভৌত অবস্থা মানে কি, কোনগুলো পড়ছে না? ভৌত অবস্থা বলতে ভৌত অবস্থা যেমন পদার্থের কিছু বৈশিষ্ট্য বা গুণ আছে, যেমন হচ্ছে ভৌত অবস্থা, বর্ণ, গন্ধ, স্পর্শ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তো এই যে প্রভৃতি ধর্মের মধ্যে দিয়ে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই প্রভৃতি ধর্মের মধ্যে দিয়ে আমরা পদার্থের যে বাহ্যিক অবস্থা, আমরা পদার্থের বাহ্যিক অবস্থার ও প্রকৃতির পরিচয় পাই। প্রকৃতির পরিচয় পাই অর্থাৎ পদার্থের কিছু বৈশিষ্ট্য বা গুণ, যেমন ভৌত অবস্থা, বর্ণ, গন্ধ, স্পর্শ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক প্রভৃতি ধর্মের মধ্যে দিয়ে আমরা পদার্থের বাহ্যিক অবস্থা বা প্রকৃতির একটা পরিচয় পাই। এই যে বিষয়টা, এই যে ধর্মগুলো, এই ধর্মগুলোকেই বলা হচ্ছে পদার্থের ভৌত ধর্ম। কিন্তু এই ভৌত ধর্মের সাহায্যে আমরা পদার্থের বাহ্যিক অবস্থা বা প্রকৃতিরই পরিচয় পাই। আমরা কিন্তু পদার্থের অণুর যে আভ্যন্তরীণ গঠনের বিষয়ে কিন্তু জানতে পারি না। এটা একটা মনে রাখার মতো বিষয় যে পদার্থের অণুর আভ্যন্তরীণ গঠন, অর্থাৎ অণুটার ভেতরটা কীরকম বা অণুটা কীরকম দেখতে, অর্থাৎ পদার্থের অণুর যে আভ্যন্তরীণ গঠন সে বিষয়ে আমরা কোনো ধারণা কিন্তু এখান থেকে পাই না। পদার্থের অণুর আভ্যন্তরীণ গঠনের বিষয়ে কোনো ধারণা কিন্তু আমরা পাই না এইখান থেকে। আর একটা বিষয়ে আমরা কোনো ধারণা পাই না, সেটা হচ্ছে পদার্থটা কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর হচ্ছে পদার্থটা কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেই বিষয়েও আমরা কোনো ধারণা পাই না, যে একটা পদার্থ যে কোন রাসায়নিক বিক্রিয়াতে সেটা অংশগ্রহণ করবে। এই বিষয়গুলোর সম্বন্ধে কিন্তু কোনো ধারণা আমরা পাই না পদার্থের ভৌত ধর্ম থেকে। তাহলে ভৌত ধর্মের থেকে আমরা কী কী জানতে পারি না, পদার্থের বাহ্যিক অবস্থা এবং তার যে পরিবর্তন হচ্ছে সেইগুলোকে আমরা ভৌত অবস্থার মধ্যে দিয়ে জানতে পারি। কিন্তু পদার্থের অণুর আভ্যন্তরীণ গঠনের বিষয় এবং পদার্থটা কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এই বিষয়ে কিন্তু আমরা কোনো ধারণা পদার্থের ভৌত ধর্মের থেকে আমরা জানতে পারি না। তো এরপর যে জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম কাদের বলছে? রাসায়নিক ধর্ম জিনিসটা কি না, যে ধর্ম থেকে কোনো পদার্থ অন্য পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা, কোনো পদার্থের থেকে অপর পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের প্রবণতা ও ক্ষমতা লক্ষ্য করা যায়। তাকেই বলছি রাসায়নিক ধর্ম। তো রাসায়নিক ধর্ম বিষয়টা কীরকম উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেওয়া যায় একটুখানি ছোট্ট করে।
যেরকম যে তড়িৎ প্রবাহের ফলে H2O, এতে যদি আমি তড়িৎ প্রবাহ জলের মধ্যে যদি আমি তড়িৎ প্রবাহ করি, তাহলে জল কি H2 প্লাস H2 জলটা ভেঙে যায়, হাইড্রোজেন 2H2 প্লাস 2H, দু অণু 2H2O, মানে দু অণু জল 2H2 প্লাস O2, এতে ভেঙে যাবে। অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে H2Oটা 2H2 প্লাস O2তে ভেঙে যাচ্ছে। সেরকমভাবেই লঘু সালফিউরিক অ্যাসিড, সালফারকে যদি বাতাসে পোড়ানো হয়, তাহলে সালফারকে বাতাসে পোড়ালে সালফার ডাই অক্সাইড বা SO2 উৎপন্ন হয়। বাতাসে পোড়ালে সালফার ডাই অক্সাইড বা SO2 তৈরি হয়। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো, এগুলো হচ্ছে পদার্থের রাসায়নিক ধর্মের প্রয়োজন। যে সালফারকে বাতাসে পোড়ালে সালফার ডাই অক্সাইড তৈরি হচ্ছে, জলের মধ্যে তড়িৎ প্রবাহ করলে জলটা হাইড্রোজেন, দু অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেনে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এই যে ঘটনাগুলো, এগুলো হচ্ছে পদার্থের রাসায়নিক ধর্ম এক একটা। এরপর যে জায়গাটায় আমরা আসবো সেটা হচ্ছে ভৌত ধর্মের সাহায্যে শনাক্তকরণ। তো কোনো একটা আমরা এবার বিভিন্ন পদার্থকে নিয়ে সেটাকে ভৌত ধর্মের সাহায্যে সেটা কি পদার্থ সেটা চেনার চেষ্টা করব। তো প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে স্পর্শের মাধ্যমে শনাক্তকরণ। তো স্পর্শের মাধ্যমে কিভাবে আমরা পদার্থটাকে শনাক্ত করব ভৌত ধর্মের সাহায্যে? ধরা যাক একটা কাঁচের বয়াম রয়েছে, একটা নয়, কাঁচের বয়াম রয়েছে। এটা একটা, এটা একটা, আর একটা। তিনটে কাঁচের বয়াম আমরা নিয়েছি। তো প্রথমটার মধ্যে কিছু লোহার টুকরো রাখা রয়েছে, এইটার মধ্যে কিছু জল রয়েছে, অর্থাৎ এ পাত্রে কিছু লোহার টুকরো, বি পাত্রে জল, আর সি পাত্রে এখানে রয়েছে লোহার টুকরো। এখানে রয়েছে তরল, এখানে রয়েছে জল, আর এখানে রয়েছে অক্সিজেন। তো তিনটে পাত্রে তিন রকম জিনিস আমি নিয়েছি কাঁচের পাত্রে, একটা লোহার টুকরো, একটা জল, আর একটা অক্সিজেন। তিনটে পাত্রে তিন রকম পদার্থ আমি নিয়েছি। তো এই যে লোহার টুকরো যেটা রয়েছে, এই লোহার টুকরোটাকে এবার যদি আমি কাঁচের বয়ামের ভেতর হাত ভরি, তাহলে এইটাকে স্পর্শ করতে পারবো। তাহলে স্পর্শের সাহায্যে আমি কি বুঝতে পারবো যে এ পাত্রে যে পদার্থটা আছে আমি একটা হাতে শক্ত অনুভব করব। তাহলে এইখান থেকে আমি অনুভব করতে পারবো যে এ পাত্রটার মধ্যে কিছু পরিমাণ কঠিন পদার্থ রয়েছে, যে কারণে আমার হাতে সেটা শক্ত লাগছে। এইখানটা থেকে আমি বুঝতে পারবো যে এটা তরল পদার্থ রয়েছে, কেননা এটা যখনই আমি এই পাত্রটার মধ্যে যখনই আমি হাতটা ভরবো, তখন আমার একটা তরলের অনুভূতি হাতের মধ্যে হবে, অর্থাৎ জলটা আমার হাতে লেগে থাকবে। আর এই যে পাত্রটা রয়েছে, এই পাত্রটা যখন আমি ভরবো, এই পাত্রটার ভেতরে আমি কিছুই উপলব্ধি করতে পারবো না, আমার পাত্রটা শূন্য লাগবে। তার থেকে বুঝতে পারবো যে এই পাত্রটার মধ্যে কিছুই নেই, অর্থাৎ গ্যাসীয় পদার্থ আছে কিছু পরিমাণ। কিন্তু গ্যাসীয় পদার্থটা কী সেটা আমি শুধুমাত্র হাত দিয়ে সেটাকে স্পর্শের সাহায্যে সেটাকে বুঝতে পারবো না, কিন্তু বুঝতে পারবো যে ওই পাত্রটার ভেতরে একটা পদার্থ আছে এবং সেই পদার্থটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে এইভাবে আমরা স্পর্শের মাধ্যমেতে একটা পদার্থকে কিন্তু শনাক্তকরণ করতে পারি। আর একটা পরীক্ষা এখানে তোমরা করতে পারো, যে ন্যাপথলিনের গুঁড়ো আর কর্পূরের গুঁড়ো, দুটো গুঁড়ো নিলে, তো ন্যাপথলিনের গুঁড়ো আর কর্পূরের গুঁড়ো তোমরা নিলে, তো এইটাকে তোমরা কিভাবে শনাক্ত করবে যে ন্যাপথলিনের গুঁড়ো আর কর্পূরের গুঁড়ো? দুটো টেস্ট, ধরো দুটো পাত্রে একটা দুটো পাত্র নিয়েছো,
এটা পাত্র, এই পাত্রের মধ্যে তোমরা ন্যাপথলিনের গুঁড়ো আছে, আর এই আর একটা পাত্র নিয়েছো, তার মধ্যে কর্পূরের গুঁড়ো আছে। তাহলে এটাকে কীভাবে পার্থক্য করবে না, খোলা বাতাসে যদি ন্যাপথলিনের গুঁড়ো আর কর্পূরের গুঁড়োকে তোমরা রেখে দাও, তাহলে দেখবে কর্পূরের গুঁড়োটা উবে গেছে, অর্থাৎ পাত্রটা শূন্য, পাত্রে কিছু নেই। কিন্তু ন্যাপথলিনের গুঁড়োকে যদি খোলা বাতাসের মধ্যে রেখে দাও, তাহলে দেখতে হবে যে ন্যাপথলিনটা যেরকম ছিল সেরকমই পড়ে আছে, তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাহলে এর থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কর্পূরের গুঁড়োটা উবে গেছে, অর্থাৎ যে ন্যাপথলিনের গুঁড়ো এবং কর্পূরের গুঁড়ো যদি আমরা নিই এবং সেটাকে যদি আমরা দুটো আলাদা আলাদা পাত্রে রেখে দেখি, তাহলে দেখবো যে ন্যাপথলিনের গুঁড়োটা ঠিক যেরকম ছিল ঠিক সেরকমই পড়ে আছে, কর্পূরের গুঁড়োটা উঠে গেছে। এর সাহায্যে আমরা দুটো পদার্থকে আলাদা করতে পারবো। এরপর একটা পথ আলাদা করা যায় ভৌত ধর্মের ক্ষেত্রে, সেটা হচ্ছে গন্ধের সাহায্যে। গন্ধের সাহায্যে আমরা আলাদা করতে পারি বা শনাক্তকরণ করতে পারি। অর্থাৎ ধরো দুটো জিনিস আমি নিচ্ছি, অ্যামোনিয়া গ্যাস NH3, আর একটা নিচ্ছি হাইড্রোজেন সালফাইড বা H2S। এবার এই দুটো গ্যাসীয় পদার্থ, এই যে হাইড্রোজেন সালফাইড এবং NH2, এই দুটো গ্যাসীয় পদার্থকে আমি রাসায়নিক বিক্রিয়া ছাড়া আলাদা করব কিভাবে? যে NH2 NH3 আর H2S অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন সালফাইড, এই দুটো গ্যাসকে আমি আলাদা করব কী করে রাসায়নিক বিক্রিয়া ছাড়া? না, অ্যামোনিয়া যে গ্যাসটা রয়েছে সেই অ্যামোনিয়া গ্যাসের একটা গন্ধ আছে, সেই অ্যামোনিয়া গ্যাসের গন্ধটা হচ্ছে ঝাঁঝালো। ঝাঁঝালো মানে অত্যন্ত ঝাঁঝালো গন্ধ অ্যামোনিয়া গ্যাসের, নাক জ্বলে যায় অ্যামোনিয়া গ্যাসের গন্ধ। এই অ্যামোনিয়া গ্যাসের গন্ধ, এই যে ঝাঁঝালো গন্ধটা, এই গন্ধটা আমরা যখন টয়লেট করি, সেই টয়লেটেতে বা বাথরুমের মধ্যে তোমরা অ্যামোনিয়ার গন্ধ পাবে, কারণ আমাদের যে টয়লেট করি আমরা যেটা, সেই টয়লেটের মধ্যে আমাদের এই অ্যামোনিয়া কিছু পরিমাণ অ্যামোনিয়া থাকে আর কি। তো সেই কারণে তোমাদের এই নাকে ঝাঁঝালো অ্যামোনিয়ার গন্ধটা তোমরা পাও। এবং আমরা দেখেছি টয়লেট করার পর জল দিলে সেই গন্ধটা চলে যায়, তার কারণ এই যে জল ঢেলে দিচ্ছি তারপর এই যে গন্ধটা চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে একটা অতিরিক্ত জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে অ্যামোনিয়া জলে দ্রাব্য, অর্থাৎ যখনই ওখানে আমি জল ঢেলে দিচ্ছি তখনই ওটা চলে যাচ্ছে, তার কারণ অ্যামোনিয়া জলের সাথে বিক্রিয়া করে, অ্যামোনিয়া জলে মিশে যায়, দিয়ে সেটা চলে যাচ্ছে। তাহলে কীভাবে করবো না, অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোজেন সালফাইড দুটো গ্যাস রাসায়নিক বিক্রিয়া করছি না, তাহলে অ্যামোনিয়া গ্যাসের যে গন্ধটা সেটা হচ্ছে ঝাঁঝালো গন্ধ, আর নাইট্রোজেন সালফাইড যে গ্যাসটা রয়েছে এর গন্ধটা হচ্ছে পচা ডিমের মতো। তাহলে এর সাহায্যে যে দুটো যে গ্যাসীয় পদার্থ আমি নিয়েছি, একটা হচ্ছে NH3 এবং আরেকটা হচ্ছে H2S, এই দুটো গ্যাসকেই আমি খুব সহজেই আলাদা করতে পারি। কিভাবে না, অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসের যে গন্ধটা সেটা হচ্ছে ঝাঁঝালো, অর্থাৎ আমাদের নাক জ্বলে যায়, অত্যন্ত ঝাঁঝালো গন্ধ হয় অ্যামোনিয়ার। পরীক্ষাগারে যখন এটা নিয়ে খুব কাজ করা হয়, আমাদের স্যারেরা শিক্ষক মহাশয়রা বলেন যে খুব সাবধানে কাজ করতে, বা গন্ধটার জন্য আর কি, কারণ গন্ধটা প্রচণ্ড ঝাঁঝালো হয়। তো এবং হাইড্রোজেন সালফাইডের যে গন্ধটা সেটা হচ্ছে পচা ডিমের মতো একটা গন্ধ হয় হাইড্রোজেন সালফাইডে। আর অ্যামোনিয়া আমাদের যে আমরা যখন টয়লেট করি আমাদের টয়লেটে থাকে, তো অ্যামোনিয়া এবং অ্যামোনিয়ার যে গন্ধটা, সেই কারণে অ্যামোনিয়ার গন্ধ আমরা সবাই অল্প বিস্তর শুনেছি, কারণ আমরা যখন বাথরুম করি তখন ওই গন্ধটা আমরা পাই প্রস্রাবের মধ্যে, ঝাঁঝালো যে গন্ধটা সেইটাই হচ্ছে অ্যামোনিয়ার গ্যাস, অ্যামোনিয়ার গন্ধ আর কি। ওইটা অ্যামোনিয়া থাকে এবং অ্যামোনিয়া জলে দ্রাব্য, যে কারণে আমরা জল ঢেলে দেওয়ার পরেই গন্ধটা কিন্তু চলে যায়। তো এইভাবে গন্ধের সাহায্যে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড দুটো গ্যাসকে আমরা গন্ধের মাধ্যমে আলাদা করতে পারি। এরকম আরও বিভিন্ন রকম গ্যাসীয় পদার্থ যাদের গন্ধগুলো হচ্ছে বিভিন্ন রকমের, তো যার সাহায্যে একটাকে অপরটার থেকে আমরা খুব সহজেই আলাদা করতে পারি গন্ধের সাহায্যে। এরপর আর একটা জিনিস সে সাহায্যে আমরা আলাদা করতে পারি, সেটা হচ্ছে দ্রাব্যতা। তাহলে দ্রাব্য জিনিসটা কি? এখানে একটা দ্রাব্যতা বলতে গেলে আমি এখানে একটা শব্দ উল্লেখ করলাম যে অ্যামোনিয়া জলে দ্রাব্য। তো এই দ্রাব্য জিনিসটা আদপে কী? তো দ্রাব্য জিনিসটা কি না, দ্রাব্য জিনিসটা যখন তোমরা দ্রবণ করবে তখন এই বিষয়টা সম্বন্ধে তোমরা বিস্তারিতভাবে জানবে। তো এখন আপাতত আমি তোমাদের দ্রাব্য বিষয়টা সম্বন্ধে একটু বলি।
দ্রাব্য মানে হচ্ছে যে কোনো পদার্থ যদি অপর একটা দ্রবণের মধ্যে যে মিশে যেতে পারার যে ক্ষমতা বা মিশে যেতে পারার যে ধর্ম, অর্থাৎ কোনো একটা পদার্থকে একটা তরলের মধ্যে বা একটা দ্রবণের মধ্যে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা সেখানে মিশে যেতে মানে সেটা সেই দ্রবণের মধ্যে মিশে যেতে পারছে কি পারছে না, সেই যে বিষয়টা, এই বিষয়টাকেই বলা হচ্ছে দ্রাব্য। অর্থাৎ যারা মিশে যেতে পারে তাদেরকে বলা হচ্ছে দ্রাব্য। যেমন হচ্ছে ধরো চিনিকে যদি আমরা জলে মেশাই তাহলে চিনিটা জলে মিশে যাবে, তাহলে সেটা হচ্ছে দ্রাব্য। এবং বহু জিনিস আছে যেগুলো জলে গুলে দিলে, ঠিক আছে, সেটা জলে গলে না, সেটা জলে মিশতে পারে না, তো তখন সেই যে পদার্থগুলো রয়েছে তাদেরকে বলা হয় অদ্রাব্য। তাহলে এখানে এই দ্রাব্য এবং অদ্রাব্য এই সাহায্যেও কিন্তু আমরা দেখতে পাবো। তো কীরকম দ্রাব্যতার মাধ্যমে, ধরা যাক দুটো জিনিস আমি এখানে নিয়েছি, একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে চকের গুঁড়ো। তো প্রথম একটা গ্লাস নিয়েছি আমি, গ্লাসটার মধ্যে জল আছে আর তলায় কিছু পরিমাণ চিনি আছে রাখা। আর একটা পাত্র নিয়েছি, সেখানে জল রয়েছে, জলের মধ্যে চকের গুঁড়ো নিয়েছি। এবার যখন আমি পরীক্ষাটা করছি তখন আমি জানি না যে কোনটায় চিনি আর কোনটায় চকের গুঁড়ো আছে। তো এরপর আমি এটাকে চামচ দিয়ে নাড়াতে শুরু করলাম, এবং এটা ঘাঁটতে শুরু করলাম। এবং কিছু সময় পর যখন আমি চিনিটাকে দেখব, তখন দেখব যে চিনিটা জলে মিশে গেছে, অর্থাৎ জলে মিশে গেছে, অর্থাৎ শুধু জলটাই দেখা যাচ্ছে, চিনিটাকে আমি আর সেই জলের মধ্যে আলাদা করে দেখতে পাচ্ছি না। তোমরা ঘরেও যখন দেখবে, ওই পরীক্ষাটা তোমরা ঘরেও খুব সহজেই করতে পারবে, বা ঘরের চিনির বিষয়টা তোমরা খুব সহজেই লক্ষ্য করছো। যখন আমরা নুন চিনির জল তৈরি করি ঘরেতে, তখন দেখবে প্রথম যখন আমরা জলটা দিই, জলটার মধ্যে নুন দেওয়া থাকে, চিনি দেওয়া থাকে, এবং চিনিটাকে যখন আমরা ঘেঁটে দিই, বা যদি একটা গ্লাসে জল নিয়ে তার মধ্যে চিনি দিয়ে যদি আমরা ঘাঁটতে থাকি, কিছুক্ষণ নাড়াতে থাকি, কিছুক্ষণ পর দেখতে পাবো যে আমরা চিনির কণাগুলো কিন্তু আর দেখতে পাই না। তখন আমরা কি দেখতে পাই না, তখন আমরা কেবলমাত্র জলটাকেই দেখতে পাই। এর থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে চিনিটা জলে মিশে গেছে, অর্থাৎ চিনিটা জলে দ্রাব্য। এবার যদি চকের গুঁড়ো নিচ্ছি জলের মধ্যে দিয়ে সেটাকে গুলতে লাগলাম, কিছুক্ষণ পর যখন আমরা দেখব যে চকের গুঁড়োটা জলে কিন্তু সম্পূর্ণভাবে মেশেনি, অর্থাৎ কিছু পরিমাণ জলে মিশে গেছে, কিন্তু বাকি একটা পরিমাণ চকের গুঁড়ো পাত্রের গ্লাসের তলায় কিন্তু থিতি আছে। অর্থাৎ এটার থেকে আমরা খুব সহজেই বলতে পারছি যে চিনিটা খুব সহজেই জলে মিশে গেছে, তাহলে চিনি জলে দ্রাব্য, আর চকের গুঁড়োটা জলে মেশেনি, তলে তলে থিতিয়ে পড়ে আছে। তাহলে এর সাহায্যে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটায় চিনি আছে আর কোনটায় চকের গুঁড়ো আছে। কারণ চিনি হলে সেটা সম্পূর্ণভাবে জলে মিশে যাবে, এবং যদি চকের গুঁড়ো হয় তাহলে সেটা কিন্তু জলে মিশবে না। চিনির কথাটা বললাম, এই চিনিটা আবার চিনি জলে দ্রাব্য, চিনিটা জলে দ্রাব্য, কিন্তু কেরোসিন পেট্রোল এইগুলোতে চিনি অদ্রাব্য। অর্থাৎ যদি একটা চিনিটাকে যদি জলের বদলে কেরোসিন বা পেট্রোলের দিয়ে মেশানোর চেষ্টা করা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে সেটা কিন্তু মেশেনি, সেটা পড়ে আছে থিতিয়ে, সেটা কিন্তু মিশবে না, সেটা থেকে যাবে অবিকৃত অবস্থা। তো বা মিশলেও পুরোটা মিশবে না, কিছু পরিমাণ থিতিয়ে পড়ে থাকবে। তাহলে এইখানে যে এটা একটা বিষয় যে চিনি জলে দ্রাব্য কিন্তু কেরোসিন ও পেট্রোলে অদ্রাব্য। তোমাদের বইয়েতে দেখবে একটা ছক দেওয়া আছে যে কোনটা কিসে দ্রাব্য আর কিসে অদ্রাব্য। তো এই ছকটা তোমরা পড়ে রাখবে, কারণ এখান থেকে তোমাদের অনেক সময় ছোটোখাটো বিভিন্ন রকম প্রশ্ন আসে। এরপর আরেকটা ধর্মের সাহায্যে আমি দেখতে পাবো যে এটাকে মানে ভৌত ধর্মের সাহায্যে পদার্থকরণ হচ্ছে চৌম্বক ধর্ম। চৌম্বক ধর্ম কি না, প্রথম আমি একটা চুম্বক নিয়েছি, চৌম্বক পদার্থ নিয়েছি, প্রথমে একটা চুম্বক নিয়েছি, এটা চুম্বকের উত্তর মেরু, এটা চুম্বকের দক্ষিণ মেরু, নর্থ এবং সাউথ দুটো পোল আমি নিয়েছি। এরপর দুটো তার নিচ্ছি, একটা লোহার টুকরো, লোহার তার নয়, লোহার টুকরো, একটা লোহার টুকরো নিচ্ছি,
আর একটা নিচ্ছি তামার টুকরো, দিয়ে আমি এই চুম্বকের কাছে দুটোকেই নিয়ে আসছি। না, চুম্বকের কাছে যখন আমি লোহার টুকরোটাকে নিয়ে আসছি, এটা হচ্ছে একটা লোহার টুকরো, এটার নাম দিচ্ছি আমি, এটা হচ্ছে লোহার টুকরো, তখন আমি কি দেখতে পাবো? তখন আমি দেখতে পাবো যে এই লোহার টুকরোটা চুম্বকের দিকে আকর্ষিত হচ্ছে, আর তামার টুকরোটা নিচ্ছি বি। একে যখনই আমি চুম্বকের দিকে এটাকে যখনই আমি চুম্বকের সংস্পর্শে আনছি, দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কোনো পরিবর্তনই হচ্ছে না, নর্থ বা সাউথ পোলের ক্ষেত্রে মানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কিছুই হচ্ছে না, সেটা যেরকম দুটো যেরকম অবস্থায় ছিল সেটা সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছে। অর্থাৎ এর সাহায্যে আমরা বুঝতে পারছি যে লোহাটা চুম্বকের দ্বারা আকর্ষিত হচ্ছে আর তামার টুকরোটা চুম্বকের দ্বারা আকর্ষিত হচ্ছে না। তাহলে এইভাবে চৌম্বক ধর্মের সাহায্যেও আমরা আকর্ষণ করতে পারি। যেমন নিকেল বা কোবাল্টের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এরা চুম্বকের দিকে আকর্ষিত হবে, রূপো বা সোনা এরা কিন্তু চুম্বকের দিকে আকর্ষিত হবে না। তাহলে এর সাহায্যে দুটো যদি পদার্থ দেয়া থাকে তাহলে তার সাহায্যে আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো যে কোনটা কী ধরনের পদার্থ। তো এইভাবে বিভিন্ন রকম যে তোমাদের স্পর্শতক এবং বিভিন্ন রকম ধর্মের বিভিন্ন রকম ভৌত ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ করা যায়, তার মধ্যে আমি তোমাদের কিছু নিয়ে আজকে আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্তই, একবার দেখে নেওয়া যাক আজকে আমরা কী কী করলাম। তো আজকে আমরা আমাদের আলোচনাটা শুরু করেছিলাম পদার্থের ধর্ম থেকে, যে পদার্থের ধর্ম কী না, কোনো পদার্থের কিছু নির্দিষ্ট গুণ বা বৈশিষ্ট্য রয়েছে যার সাহায্যে একটা পদার্থকে অন্য পদার্থের থেকে আলাদা করা যায়, তাকেই বলা হচ্ছে পদার্থের ধর্ম। পদার্থের ধর্মটা সাধারণত দু প্রকারের হয়, একটা ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম কাকে বলছে না, পদার্থের কিছু বৈশিষ্ট্য বা গুণ আছে যা ভৌত অবস্থা, বর্ণ, গন্ধ, স্পর্শ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক প্রভৃতি ধর্মের মধ্যে দিয়ে আমরা পদার্থের বাহ্যিক অবস্থার পরিচয় পাই। এই ধর্মগুলোকেই বলা হচ্ছে পদার্থের ভৌত ধর্ম। এবং এই পদার্থের ভৌত ধর্মটা থেকে আমি পদার্থের এই বাহ্যিক বিষয়গুলো সম্বন্ধেই জানতে পারি। পদার্থের অণুর আভ্যন্তরীণ বিষয়ের সম্বন্ধে আমরা কোনো ধারণা কিন্তু পাই না পদার্থের ভৌত ধর্মের থেকে। আর এবং পদার্থটা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তার সম্বন্ধেও আমরা কোনো ধারণা পাই না, তার সম্বন্ধেও ধারণা কিন্তু আমরা এক্ষেত্রে পাই না। তাহলে ভৌত ধর্মের সাহায্যে আমরা বাহ্যিক অবস্থার কেবল ধারণা পাই। এরপর আছে রাসায়নিক ধর্ম, যে ধর্মের সাহায্যে কোনো পদার্থ আরেক পদার্থের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা বা ক্ষমতা লক্ষ্য করা যায়, তাকেই বলা হচ্ছে রাসায়নিক ধর্ম। যেমন 2H2O, সেটাকে ভাঙছি 2H2+O2, অর্থাৎ দু অণু এক অণু জল থেকে অক্সিজেন আর হাইড্রোজেন অণু তৈরি হচ্ছে। সালফারকে বাতাসে পোড়ালে SO2 বা সালফার ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এরপর হচ্ছে ভৌত, যে জায়গাটা আমরা এসেছিলাম সেটা হচ্ছে ভৌত ধর্মের সাহায্যে বিভিন্ন পদার্থের শনাক্তকরণ। স্পর্শের মাধ্যমে না তিনটে জার, একটাতে লোহার টুকরো নেওয়া হয়েছে, একটাতে জল নেওয়া হয়েছে, একটাতে গ্যাসীয় পদার্থ নেওয়া হয়েছে, এবং এই প্রত্যেকটা লোহার টুকরো, জল এবং তরল এবং গ্যাসীয় পদার্থ তিনটেকেই আমরা স্পর্শ করেছি, দেখেছি। লোহাটার ক্ষেত্রে আমরা একটা শক্ত অনুভূতি পেয়েছি, তরলটা যেরকম তরলের অনুভূতি, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একটা শূন্যতা অনুভূতি পেয়ে, যার থেকে আমরা বুঝতে পেরেছি গ্যাসীয় পদার্থ। তারপর হচ্ছে ন্যাপথলিনের গুঁড়ো। ন্যাপথলিনের গুঁড়ো আর কর্পূরের গুঁড়ো দুটো নিয়েছি, এবং এই দুটোকে আমরা জানি না কোনটায় কী গুঁড়ো আছে। না, দুটোকে যদি আলাদা আলাদা পাত্রে রেখে খোলা বাতাসে রাখা হয় তাহলে দেখতে হবে যে ন্যাপথলিনের গুঁড়োটা যেরকম ছিল সেরকমই একই অবস্থায় পড়ে রয়েছে, আর কর্পূরের যে গুঁড়োটা সেটা উবে গেছে। তার ফলে আমরা বুঝতে পারবো যে ওখানে কর্পূরের গুঁড়ো ছিল। আবার গন্ধের সাহায্যে, যেমন হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাসের হচ্ছে যে যেমন হচ্ছে ঝাঁঝালো গন্ধ, তাহলে এবং হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। তাহলে এর সাহায্যে একটা অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোজেন সালফাইড গ্যাসকে আমরা খুব সহজেই আলাদা করতে পারি। এবার হচ্ছে দ্রাব্যতা, চিনি আর চকের গুঁড়ো। চিনিটা হচ্ছে জলে খুব সহজেই মিশে যাবে এবং চকের গুঁড়োটা মিশবে না, এরকম বিভিন্ন পদার্থ, কেউ কেউ জলে দ্রাব্য, কেউ কেউ জলে অদ্রাব্য। তোমাদের বই একটা ছক আছে, সেটা আমি তোমাদের দেখতে বললাম, তার সাহায্যে তোমরা খুব সহজেই পরীক্ষায় যদি চিনি বা চকের গুঁড়োর জায়গায় যদি অন্য কিছু দিয়ে তোমাদের পরীক্ষার সময় লিখতে দেয় তখন সেটা করতে হবে। যেমন হচ্ছে নুনের ক্ষেত্রে হচ্ছে নুন যেমন হচ্ছে জলে দ্রাব্য, নুন আর কর্পূর যদি তোমরা নাও তাহলে দেখতে হবে যে নুনটা জলে সহজেই মিশে যাচ্ছে, কিন্তু কর্পূরটা জলে সামান্য দ্রাব্য, পুরোপুরিভাবে মিশে যাচ্ছে। তো এরভাবেই তোমরা দ্রাব্যতার মাধ্যমে বিভিন্ন পদার্থ চিনতে পারবে। এবং শেষ যে বিষয়টা আমরা ছিল সেটা হচ্ছে যে চৌম্বক ধর্ম। চুম্বক নিয়েছি এবং দুটো আলাদা আলাদা, একটা লোহার টুকরো এবং তামার টুকরো নিয়েছি,
এবং দেখছি লোহার টুকরোটা এগিয়ে আকর্ষিত হচ্ছে চুম্বকের দ্বারা, কিন্তু তামার টুকরোটা আকর্ষিত হচ্ছে না। তাহলে এর সাহায্যে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে একটা চৌম্বক ধর্ম আছে আর একটা চৌম্বক, আর এর চৌম্বক ধর্ম নেই। তাহলে এর সাহায্যে সেরকমভাবে আমরা আরোভাবে নিকেল বা কোবাল্টের চৌম্বক ধর্ম আছে, সোনা বা রূপার নেই। এইভাবে আমরা একটা পদার্থের থেকে আলাদা করতে পারি। তো এরপর আজকে এই পর্যন্তই। তো এরপর তোমাদের যদি কারোর কোনো কিছু বিষয়ে সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি পরের ভিডিওতে বা কমেন্ট সেকশনের মাধ্যমে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।